মাইরিঙ্গোটমি। 4 নম্বর লেগ মাইরিঙ্গোপ্লাস্টি। 5 নম্বর লেগ টিম্পানোপ্লাস্টি। 6 নম্বর লেগ অসিকুলোপ্লাস্টি বেসিক্স অফ অসিকুলোপ্লাস্টি। অসিকুলোপ্লাস্টি বেসিক মানে টাইপস অফ অসিকুলোপ্লাস্টি। হ্যাঁ, তারপর লেগ টাইপস অফ ম্যাস্টয়েড অপারেশন, টিম্পানোমাস্টার সার্জারি কি কি টাইপস হয়? ম্যাস্টয়েডেক্টমি, হ্যাঁ, ম্যাস্টয়েডেক্টমি, ট্রমাটিক ইনজুরি অফ ফেসিয়াল প্রিঅরিকুলার সাইনাস, কানের মধ্যে হ্যাঁ সাইনাস গুলো, প্রিঅরিকুলার অরিকুলার, কানের রিলেশনের প্রিঅরিকুলার, পোস্টঅরিকুলার, অরিকুলার 3 রকম হতে পারে। সব কানের মধ্যে এগুলো হলো। আর কানে কিছু হতে পারে? কানে আর কি হতে পারে? ওদের লেভেলে স্যার কি আছে? কি পেরিকন্ডাইটিস হতে পারে, হ্যাঁ, পেরিকন্ডাইটিসের সার্জারি, হেমাটোমা অরিস হতে পারে। এগুলো বেসিক, হ্যাঁ, মানে অ্যাবসেস ড্রেনেজ, হ্যাঁ, হাউ টু ম্যানেজ হেমাটোমা অরিস অ্যাবসেস ড্রেনেজ করবি কি করবি না। কান হয়ে গেল। নাক কি সার্জারি? নাকে এসএমআর, সেপ্টোপ্লাস্টি, সেপ্টোরাইনোপ্লাস্টি, রাইনোপ্লাস্টি, টাইপস অফ সেপ্টোপ্লাস্টি, হ্যাঁ, তারপরে ফাংশনাল টার্মিনেক্টমি, টার্মিনোপ্লাস্টি, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, ইএসএস, এন্ডোস্কোপিক ডিসিআর, ডিসিআর। ডিসিআর শুনেছিস? আই ডিপার্টমেন্টে, ইএনটি ডিপার্টমেন্টে হয়, জানিস তো? আর কি হতে পারে? নাকে কি সার্জারি হতে পারে? ফেসের মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ ফেস, একটা বিশাল বড় মানে কানের অপারেশন এরকম টাইপের ব্যাপার, তো ওই আর কি। হ্যাঁ, এবার টিউমার সার্জারি কিছু কিছু টিউমার রয়েছে, বিভিন্ন টাইপের এন্ডোস্কোপিক ম্যাক্সিলেক্টমি আছে, হ্যাঁ, ওগুলো তো লাগবে না, পিটুইটারির কিছু বেসিক একদম এন্ডোস্কোপিক, আর স্পেনোপ্যালাটাইন আর্টারি লাইগেশন, এগুলো টুকটাক। ঠিক আছে। নাকের মধ্যে আর কি আছে? আর তো কিছু নেই মনে হয়। আছে অরবিটাল না, এদের আন্ডার গ্র্যাজুয়েট আর ওয়ানাল অ্যাট্রেসিয়া দেবে না। ঠিক আছে, এবার থ্রোটে চলে থ্রোট টনসিলেক্টমি, 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 ডিফারেন্ট টাইপস অফ টনসিলেক্টমি, মানে টনসিলেক্টমি বিরাট বড়, তারপরে এটা অনেকক্ষণ লাগবে ক্লাসে। অ্যাডিনোইডেক্টমি, অ্যাডিনোইডেক্টমিরও বিভিন্ন রকম মেথডস অফ অ্যাডিনোইডেক্টমি আছে, অনেক রকম, ঠিক আছে। এরপর তো ট্র্যাকিওস্টমি, ওতে আর কি আছে? আর কিছু নেই। উভিলোপ্যালাটোফ্যারিঙ্গোপ্লাস্টি, সাবম্যান্ডিবুলার ড্রাগতে কিছু স্টোন ফোন বা সালেভারি গ্ল্যান্ডের কোনো সাবম্যান্ডিবুলার থাইরয়েড, প্যারোটিড, বেসিক এগুলো বেসিক, হ্যাঁ, ডিটেল লাগবে না। কোশ্চেন এর মধ্যে ঘোরাফেরা করবে। এবার এর মধ্যেও কিছু কিছু আছে সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেমন ধর টনসিলেক্টমি, ওগুলো না বলতে বলে ফেল। অ্যাডিনোইডেক্টমি একদম স্ট্রেট ফরওয়ার্ড, ফেল, নো কোয়েশ্চেনস আস্কড, ঠিক আছে। মাইরিঙ্গোটমি, মাইরিঙ্গোপ্লাস্টি, টিম্পানোপ্লাস্টি, ঠিক আছে, ম্যাস্টয়েডেক্টমি, এসএমআর, সেপ্টোপ্লাস্টি, আর বেসিক অফ ইএসএস, আর বেসিক অফ এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, মানে ফেস যেটাকে আগে বলা হতো, ঠিক আছে। লিখে রাখ, এগুলো বলতে না পারলে ফেল, ঠিক আছে। তো আজকে তাহলে কি টনসিলেক্টমিটা শুরু কর নাকি? জেনারেল ওভারভিউ একটা হোক। ধর তোর কাছে একটা পেশেন্ট এসছে, হ্যাঁ, টনসিলেক্টমি অপারেশনের টেবিল, হ্যাঁ, টনসিলেক্টমি নিয়ে জিজ্ঞেস করা হবে, ফার্স্ট কোয়েশ্চেন্স কি হবে? হোয়াট আর দ্য ইন্ডিকেশনস? How will you select
সিলেক্টটা কি? সিলেকশন অফ কেস। We select the patient according to indication of tonsillectomy. তখনই কোশ্চেন হবে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ tonsillectomy অ্যান্ড হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ tonsillectomy। এই দুটো স্বাভাবিক প্রশ্ন আসবে। বল কি কি ইন্ডিকেশন আর কি কি কন্ট্রাইন্ডিকেশন। ডাক্তারের মেন পার্ট হচ্ছে সিলেকশন অফ পেশেন্ট। কাকে করব, কাকে করব না, কার দরকার, তার কি কমপ্লিকেশনস হতে পারে, রিস্ক, বেনিফিট, একটা আউটকাম কিরকম আসে, সেই বেসিসে ইটস এ ইনফর্মড কনসেন্ট, তাই তো? ফার্স্ট ইউ উইল সিলেক্ট আ পেশেন্ট, you will go through his problem, his or her problem, okay? Then you decide that you feel that with your empirical evidences and all the academic things that this patient is indicated for this operation, right? So then the conversation starts, right? মানে এবার তুই পেশেন্টকে বোঝাতে শুরু করবি what is going to be done, তাই তো? কি হবে, কেন হবে, তার বেনিফিট কি, তার রিস্ক কি, তাই তো? তো বেনিফিট কি টনসিলেক্টমি? ইন্ডিকেশন বল, এক নম্বর ইন্ডিকেশন কোথায় কোথায় দা ইন্ডিকেশন কি, হোয়াট ইজ দি দা ইন্ডিকেশন অফ tonsillectomy? কোন এজে টনসিলেক্টমি করা হয়? এনি আইডিয়া? হ্যাঁ 40 প্লাস এইসব বললে না তোকে আর কিছু 40 প্লাসও করা হয়, তো ইন্ডিকেশন আলাদা। সব এজেই করা যেতে পারে, একদম পেডিয়াট্রিক পেশেন্ট 80 ইয়ার্সও করা যেতে পারে, ঠিক আছে? একদম পেডিয়াট্রিক পেশেন্ট যেখানে টনসিলের কাজ কি, যখন তার কাজটা রয়েছে, ইটস নট অ্যান ভেস্টিজিয়াল অর্গান, ইটস ইম্পর্টেন্ট অর্গান, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অর্গানস অফ আওয়ার বডি, ওকে? তার তো একটা কাজ আছে আপ টু সার্টেন এজ, উই ট্রাই টু অ্যাভয়েড দিস সার্জারি বিটুইন ইন দিস এজ গ্রুপ, ওকে? তো সেটা কত বছর অবধি মোরালেস? সেই এজ গ্রুপেও কিছু কিছু ক্ষেত্রে করা যায়, করতে হয়, করতে হবে, হতে পারে, তো হতেই হবে, এরকম আমরা হচ্ছে না। ওকে? দা ইন্ডিকেশনটা কি বল? The indication, what is the most important indication of tonsillectomy? Massive enlarged tonsil causing Yes, obstruction this to the is the airway. sleep apnea, this thing, causing massive obstruction. This is the most important indication and most frequently done tonsillectomy for this cause only, okay? We have very good antibiotics nowadays, তাই তো? রিকারেন্ট অ্যাটাকস নিয়েও লোকে বেঁচে থাকতে পারে, কিন্তু যে পেশেন্টের স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, যে বাচ্চার, তার তো অনেক কিছু প্রবলেম হবে, তাই তো? স্লিপ অ্যাপনিয়া কি প্রবলেম হয়? হোয়াট ইজ স্লিপ অ্যাপনিয়া? বাচ্চা স্লিপ অ্যাপনিয়ার কি সিমটম থাকবে? একটা বাচ্চা পেশেন্ট, একটা 6 বছর 7 বছরের বাচ্চা পেশেন্ট, হোয়াট ইজ অ্যাপনিয়া বল আগে, তারপরে স্লিপ অ্যাপনিয়া বলবি, তারপরে হোয়াট ইজ স্লিপ বল। অ্যাপনিয়া মানে কি? অ্যাপনিয়া হাইপোপনিয়া কি জিনিস এগুলো? ব্রেথলেসনেস। হোয়াট ইজ ব্রিদিং প্রবলেম? এই আবার কি? আমারই ধর এখন ব্রিদিং প্রবলেম হচ্ছে। হোয়াট ইজ ডিসনিয়া? No, not difficulty in breathing. No, painful breathing হয় নাকি? হ্যাঁ, cessation of breathing for particular, that is apnea. What is dyspnea? When you are aware of your own breathing, that is dyspnea. বুঝতে পেরেছিস? কোনো পেশেন্ট যদি বলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, that means he or she is becoming aware of his own breathing, that is dyspnea, okay? It's a broad term, তাই তো? dyspnea মানে যে তার কোনো প্যাথোলজি থাকতে হবে। ডিস মানে কি? ডিসঅর্ডার, dysfunction. This is the classical definition written in your medicine textbook. মধ্যে তো লুকিয়ে আছে definition, okay? When you are aware of your own breathing, that means dyspnea. তারপর dyspnea কজ খুঁজতে পারো, কোথায় ফাংশনাল তো হতে পারে, that means সাইকোজেনিক একটা পেশেন্ট হতে তো পারে, তার কি কোনো কজ আছে পার্টিকুলার? নেই, বাট dyspnea is কমপ্লেন, ওকে? তো সেরকম অ্যাপনিয়া মানে কি? ফর এ ব্রিফ পিরিয়ড অফ টাইম যখন দেয়ার ইজ সিজেশন অফ ব্রিদিং, তাই তো? তো কি করে হয়? তার মানে আমাকে পুরো পাথওয়ে জানতে হবে, ফ্রম ইউর ব্রেন টু ইউর পেরিফেরাল অর্গান, তাই তো? যে কোনো জায়গায় প্রবলেম থাকলে এটা হতে পারে তো।
তো যখন স্লিপ, ডিউরিং স্লিপ these episodes happen, as simple as that. That means it is a sleep apnea. It can be central, it can be peripheral, that is obstructive, তাই তো? অবস্ট্রাকশনের তার মানে তোমাকে এয়ার কোথা দিয়ে যায় আর আপ টু দ্য অ্যালভিওলাই তোমাকে জানতে হবে, বলে ফেলো কোথায় কোথায় দিয়ে যায় বাতাস, what are the breathing pathway actually, I mean starting from your না ভালো করে নোজ বলো, ওরম বললে হবে না। নোজের কোথায়? প্রথমেই কি একদম নস্ট্রেলের ভেতর ঢুকে যাচ্ছে না? ইউ ক্যান হ্যাভ প্রবলেম হিয়ার অনলি, তাই তো? এলাতেও প্রবলেম থাকতে পারে, হতে পারে তো। তো নেজাল ভালভে প্রবলেম থাকতে পারে, কোলাপস করতে পারে, তো নেজাল সেপ্টাম ডিভিয়েটেড থাকতে পারে, হতে পারে তো। টার্মিনেট বড় থাকতে পারে, তো কোয়ানাই অ্যাট্রিসিয়া থাকতে পারে, নাকের মধ্যে পলিপ থাকতে পারে, হতে পারে তো। অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, তাই তো? ভেসোমোটর রাইনাইটিস হতে পারে। সর্দি লেগেছে মনে কর, নাকে সর্দি আমার লেগে আছে, আমি হা করে নিঃশ্বাস নিচ্ছি, হ্যাঁ হতে পারে তো। স্লিপ অ্যাপনিয়া হতে পারে। That is also kind of breathing, I mean temporary, okay. আর তারপর নেজোফ্যারিংসে গেল, তারপর ওরোফ্যারিংসে গেল, তারপর ল্যারিংসে গেল, তারপর ট্র্যাকিয়াতে গেল, তারপর ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলাস, টার্মিনাল ব্রঙ্কাই, রেসপিরেটরি ইউনিট, এগুলো তো জানা আছে তো, ফিজিওলজি তো বেসিক্যালি। তো এর মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ হচ্ছে যেখানে টনসিল কোথায় থাকে, হোয়াট ইজ দ্য লোকেশন অফ টনসিল? কোথায়? আরে ভাই অ্যানাটমিক্যাল ডিভিশন করি তো আমরা, অ্যানাটমি, এটা হাত, এটা পা, সাইড লাইক দ্যাট। রিজিয়ন বলছি, রিজিয়নটা কোথায়? where tonsil is located? টনসিল বলতে আমরা প্যালাটাইন টনসিলের কথাই বলছি, তাই তো? মাউথ ক্যাভিটিতে থাকে না? থাকে মাউথ ক্যাভিটিতে থাকে, মাউথ ক্যাভিটিতে থাকে না ওরাল ক্যাভিটিতে থাকে না নেজোফ্যারিংসে থাকে, কোথায় থাকে? না ওরোফ্যারিংসে থাকে, ওরোফ্যারিংস, ওকে। আর মাউথ ক্যাভিটি কে বলছে? ওরোফ্যারিংস, তাই তো? টনসিল অ্যানাটমিটা জানতে হবে। প্রথম তোমাদের ঘাটতি এখানে, একটা জায়গার অপারেশন করবে তার অ্যানাটমি তো জানতে হবে, তার ব্লাড সাপ্লাই কি, সে কোথায় থাকে, না তো যা খুশি থেকে কেটে ফেলবি, তাই না? ওকে। তো টনসিল বলতে দা প্যালাটাইন টনসিলকেই বোঝানো হয় যদি আমরা ইন ইউজুয়াল কনভারসেশন, ওকে। দা টনসিল মিন্স দিস ওরোফ্যারিঞ্জিয়াল অর প্যালাটাইন টনসিল, রাইট? তাহলে ওয়াইল্ডার্স রিং কি জানতে হবে, জানিস তো? জানিস, বল কি কি আছে? আদার মেম্বারস এর নাম বল, রিগের অন্য মেম্বার। টিউবাল টনসিল কোথায় থাকে? ইউস্টেশন টিউবের কোন এন্ডে? মিডিয়াল এন্ডে, যেটা নেসোফ্যারিঞ্জিয়াল, ওকে। আর বলো কোথায় থাকে? কোথায়? টাঙে কোথায়? সামনে? Towards base of the, লিঙ্গুয়াল মানে তো জিভ, তাহলে towards জিভের base of the tongue, বেস অফ। আর অ্যাডিনয়েড, এত ইম্পর্টেন্ট জিনিসটা মিস করে, তাই তো? ল্যাটারাল ফ্যারিঞ্জিয়াল ব্যান্ড, ল্যাটারাল ফ্যারিঞ্জিয়াল ব্যান্ড কি জিনিস জানতে হবে, হলো। তো এবার টনসিল এনলার্জ হয়ে গেছে, তাহলে নিঃশ্বাস নিতে পারবে না, তাই তো? কেন নিঃশ্বাস নিতে পারবে না? অবস্ট্রাকশন করছে। আর অ্যাডিনয়েড এনলার্জ হয়ে গেছে, তাহলেও নিঃশ্বাস নিতে পারবে না, তাই তো? তাহলে কি হবে, ফলাফলটা কি হবে? একটা পেশেন্টের এরকম এত এনলার্জ যে নাক মুখ দিয়ে নিঃশ্বাস ভালো করে নিতে পারছে না, ফলাফলটা কি হবে? হোয়াট উড বি দা? ওকে তো বাঁচতে হবে নাকি? তো কি করে বাঁচবে? কি করে বাঁচবে? তো নাকটা বন্ধ করে দিলে তুই কি করে বাঁচবি? হ্যাঁ, হ্যাঁ করে বাঁচবি, ঠিক আছে? মুখটা খুলে মাসল টেনশন গুলো বাড়িয়ে আর একটু স্পেস তৈরি করে। অ্যাডিনয়েডের বাচ্চা যদি আসে চেম্বারে, কি করে দেখেই বুঝতে পারবে এটা অ্যাডিনয়েড? কি করে বুঝবি? কি অ্যাডিনয়েড ফেসিস এটা তো পরে আসবে। অ্যাডিনয়েড ফেসিস লং টার্ম থাকবে, হা করেই আছে, হা করে, হ্যাঁ হা করা বাচ্চা থাকতে পারে, দরজা থেকে দেখবি সাউন্ড আসছে, হা করা বাচ্চা, ঠিক আছে? মাফলড ভয়েস হয়,
ঠিক আছে? দিয়ে পেশেন্ট গুলো কি করে রাতের বেলায়? ডিস্টার্ব স্লিপ হবে। কি কেন করে disturb বুঝবি? sleep হবে? কি করে কি করে বুঝবি? বুঝবি? ডিস্টার্ব স্লিপ করে বুঝবি? লোকের তো ধারণা যে গভীর ঘুমে লোকে নাক ডাকে, তাই কি? ঘুমাতে পারে না, ছটফট করবে, ঘুমাতে পারবে না, ছটফট করে উঠে বসে পড়বে। সে বাচ্চা কোনোভাবে উঠে বসে পড়ে। এয়ার হাঙ্গার, সে কোনোভাবে বাতাস নেওয়ার চেষ্টা করছে। ওকে, উঠে বসে মাউথ পড়ে। ব্রিথ করে হোক, জেগে থেকে হোক, তার মানে কি সে 10 ঘন্টা শুয়ে আছে, বাট হিজ ব্রেন ইজ নট অ্যালাউইং হিম টু গো ইনটু দ্য ডিপ স্লিপ। তাই তো? তাতে কি থাকবে? যাতে ডিপ স্লিপে চলে গেলে ওর অ্যাপনিয়া না হয়ে যায়। তো আলটিমেটলি কি হবে? বাচ্চাটা সারাদিন ঝিমোবে, তাই তো? সারাদিন ঘুমায়নি, টায়ার্ডনেস, কোনো কাজে মন Disturb নেই, sleep। পড়াশোনায় কনসেন্ট্রেশন আসছে না। পরের দিন স্কুলে গিয়ে ঝুমোবে, কি করবে? ঝুমোবে, কনসেন্ট্রেশন ফেল, পরীক্ষার রেজাল্ট কি হবে? খারাপ হবে, হবে তো? তাই হয়। তাই হয়। গুড স্লিপ ইজ নেসেসারি, এন্ড গুড স্লিপের জন্য Sleep is the rest of brain tissue. ওকে ব্রেন টিস্যুকে রেস্ট না দিলে সে আর নিতে প্রমোটস পারবে না। ইওর রিইনার্ভেশন, অটোফেজি ইন ইওর বডি, তাই তো? হ্যাঁ, তো হলো। তারপরে কি হবে? বাচ্চাটা ধর এরকম করতে করতে তোর বয়সে এসে পৌঁছালো, হ্যাঁ, আর কেউ দেখালো না ডাক্তার, হ্যাঁ, অ্যাডিনয়েড ফেসিস হয়ে গেল, এবার অ্যাডমিট দৌড়াদৌড়ি করতে পারিস না, তো ব্রেথলেসনেস সবসময়, বাড়িতে বসে থাকবি, খাচ্ছিস দাচ্ছিস, হ্যাঁ। এর সাথে কি অ্যাড হলো? ওবেসিটি হলো, ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যাড হলো, হাইপার টেনশন হবে। কেন? তো ব্রেনে তো এনাফ অক্সিজেন পৌঁছাতে হবে। অক্সিজেন পৌঁছানোর জন্য কি দরকার? হাই প্রেসারে ব্লাড পৌঁছাতে হবে, কারণ ওভারঅল তোর অক্সিজেন স্যাচুরেশন কমছে, তাই তো? তাহলে তোর ব্রেনের মানে তোর হার্ট জোরে জোরে পাম্প করা শুরু করবে, ট্যাকি হবে, হাইপার টেনশন হবে, তাই তো? আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, আলটিমেটলি, হ্যাঁ, এবার তো সবাই জানিস। পিজন চেস্ট হয়ে যায়। হোয়াট ইজ পিজন চেস্ট? কল পালমোনারি। কোথায় পাওয়া যায়? কল পালমোনারি কাকে বলে? এটা হয় পালমোনারি হাইপারটেনশন, জানিস তো? এটা ক্রনিক রেজাল অবস্ট্রাকশন হয়। তাহলে একটা ছোটবেলায় এনি একটা কাইন্ড অফ সামান্য কাজ ক্রনিক অবস্ট্রাকশন যদি কারেক্টলি ডায়াগনোজড হতো এন্ড ট্রিটেড হতো, এতগুলো ইভেন্ট অ্যাভয়েড করা যেতে পারত, তাই তো? তাহলে সেটা ইউ হ্যাভ টু নো দ্য ইন্ডিকেশন অফ দ্য সার্জারি, তাই তো? আর এগুলো একবার বোঝাতে ডেভেলপ পারছিস করে গেলে সুন্দর করে? কিন্তু ওটার কারেকশন করা যাবে না। পিজন চেস্ট এবং Irreversible হয়ে গেল। হিল ডেভেলপমেন্ট অফ তোর লাং ব্যারো রিসেপ্টর, কেমো রিসেপ্টর ওইভাবে চেঞ্জ করা যাবে। সেন্সিটাইজড হয়ে গেল, তুই কিছুতেই Cannot আর ট্যাকে change। কমাতে পারবি না, হাজার বিটা ব্লকার খা। মানে বুঝতে পেরেছিস? শুধু অ্যাডেনয়েড অপারেশন করে দিলে এগুলো হতো না। এগুলো পেডিয়াট্রিক সার্জনরা কি করে? ইনহেলার দেয়, পেডিয়াট্রিশিয়ান জানেই না, নো কনসেপ্ট অ্যাট অল। আসে আমাদের কাছে অসংখ্য দিন, অজস্র বছর এটা ধরে বারবার এক কথাটা বলে। তারা আসে, হ্যাঁ, বলে হুইজ হচ্ছে, হ্যান হচ্ছে, অ্যাস্তমা হচ্ছে, হ্যাঁ, ইনহেলার দিচ্ছে, নাকের স্প্রে দিচ্ছে। সিম্পল 20 মিনিট সার্জারি। এখন তো একদম কমপ্লিটলি ব্লাডলেস, ওকে, নট মানে একটা মিনিমাম পেনও হয় না এখন। তো সেই অপারেশনটা করে দিলে এতগুলো জিনিস অ্যাভয়েডেড হতো তো। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। হলো তো এই স্লিপ অ্যাপনিয়া, হ্যাঁ। আর কি? এটা ক্রনিক রিকারেন্ট টনসিলাইটিস, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড সব জায়গায় 3 থেকে 4 বার বেশি অ্যাকিউট টনসিলাইটিস। এটার গাইডলাইন আছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম, বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন রকম, ঠিক আছে? হ্যাঁ, ইউকে তে একরকম গাইডলাইন আছে, ইউএসএ তে একরকম গাইডলাইন আছে, আমাদের দেশে তো চায়ের দোকানদারের গাইডলাইন ঠিক করে, ঠিক আছে? হ্যাঁ, ওরাই বলে দেয় করিয়ে নাও, নাহলে এই হয়ে যাবে, আরেকজন বলে একদম করাবি না, মরে যাবি, ঠিক আছে? এইভাবে গাইডলাইন ঠিক হয়। দুর্ভাগ্যজনক হলে এটাই, হ্যাঁ, এটা ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ। পেডিয়াট্রিক পপুলেশনে আমরা নাইস গাইডলাইন যেটা ইউকে তে ফলো করা হয়, আমাদের স্কট ব্রাউনের বই সেটাই লেখা রয়েছে। মোটামুটি পরপর 2 বছর যদি 3 বারের বেশি হয় এবং সিঙ্গেল ইয়ারে যদি 5 বারের বেশি হয়, তাহলে ইন পেডিয়াট্রিক এজ গ্রুপ উই গো ফর আ টনসিলেক্টমি অপারেশন, রাইট? ঠিক আছে? কোন অবস্থায় করবি অপারেশনটা? যখন একদম জ্বর ফর ব্যথা ট্যাথা নিয়ে এসছে ওই সময় কি করবি? কেন করবি না? ওই কন্ডিশনটাকে কি বলে? অ্যাকিউট টনসিলাইটিস,
বেসিক্যালি অ্যাকিউট অন ক্রনিক টনসিলাইটিস। ওর একটা ক্রনিক টনসিলাইটিসের ব্যাকগ্রাউন্ড আছে, তার অ্যাকিউট এক্সাজারবেশন হয়েছে, তাই তো? তো মোস্ট কমন অর্গানিজম কি? স্ট্যাফ? নো, স্ট্রেপ্টোকক্কাস, বিটা হিমোলাইটিস, স্ট্রেপ্টোকক্কাস। ওকে, তো হলো। তো ওই অবস্থায় কেন করবি না? ওয়াই? সেপসিস তো আলটিমেটলি চান্সেস অফ ডেথ এরকম কথা হচ্ছে, ঠিক আছে? কি হবে অ্যাকিউট ইনফ্ল্যামেশনের ফিচার্স কি? বারবার এই প্রশ্নটা আমি করি। অ্যাকিউট ইনফ্ল্যামেশনের 5টা ফিচার্স রয়েছে, তো কি কি? রিমুভার, ক্যালোরি রিমুভার, হেনা তেনা, তাই তো? তাহলে সেই সময় যদি পেশেন্টের মানে ইনক্রিজ ভাস্কুলারাইজেশন, সেই সময়, তাই তো, ইনফ্লেমড একদম, তা হাত দিলেই হু হু করে রক্ত বেরোবে। ফার্স্ট অফ অল অ্যাকিউটলি ইনফেক্টেড জায়গাটা, সার্জিক্যাল সাইট ইনফেকশন হবে, তার থেকে আবার ব্লিডিং হতো। ওকে, হেমারেজ মেইন কমপ্লিকেশন। মেইন কমপ্লিকেশন হচ্ছে হেমারেজ। ইন্ট্রাঅপারেটিভ মানে প্রাইমারি, রিঅ্যাকশনারি, সেকেন্ডারি, অল ফর্ম অফ হেমারেজ ইনক্রিজ ইনসিডেন্স হবে। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ ইনফ্ল্যামেটরি প্রসেসের মধ্যে তুই ভালো করে প্লেন বুঝতে পারবি না কোথায় কাজটা করছিস, এক গাদা টনসিলের টিস্যু পড়েই থেকে গেল। ডিফিকাল্ট সার্জারি। ওকে, ইট উইল বি ডিফিকাল্ট। তো পেশেন্টকে তোমাকে ভালো করে বোঝাতে হবে যে সেই টাইমে অপারেশনটা করবো যখন তোমার ব্যথা যন্ত্রণা জ্বর নেই। আনফরচুনেটলি সেই সময় পেশেন্টের আসে না, তো সেরেই গেছে, পড়ে গেছে, ঠিক আছে? বাট তোমাকে টাইম নিয়ে বোঝাতে হবে দিস ইজ দ্য রিজন, তাই তো? তোমাকে এই টাইমে করতে হবে। হলো। আর কি ইন্ডিকেশন আছে? পার্ট অফ আদার সার্জারি, অনেক এমন সার্জারি রয়েছে যেটা করতে গিয়ে আমরা টনসিলেক্টমিটাকে অ্যাজ এ স্টেপ ইউজ করি, গেটওয়ে। হ্যাঁ, যেমন নাকের অনেক সার্জারি আছে যেটা করার আগে আমাদেরকে সেপ্টোপ্লাস্টি করতে হয়। টনসিলের পরে কি আছে? টনসিলের বেড আছে, কি একজন বললো বেড আছে। টনসিলের বেডের অ্যানাটমিটা বলো। একজন তো বললো কি বেডে থাকে, ওই তো বললো অ্যালার্জিক রাইনাইটিস। বল, সারাক্ষণ রুমাল নিয়ে করে যাচ্ছে, ও আর কি স্যালুট সাইন হয়ে গেছে, ঠিক আছে? জানিস স্যালুট সাইন? হ্যাঁ, তো আছে তো অ্যালার্জিক রাইনাইটিস। ঘামছিস? বল, কি বললি? হাইপার হাইড্রোসিস, হাইপার টেনশন। আচ্ছা, ঘামলেই হাইপার টেনশন, চায়ের দোকানের লোকেরা বলে রে, অবভিয়াসলি এটা একটা ফিচার। টনসিলের বেডে বল কি কি দিস ইজ ইনকমপ্লিট বেড, প্রথমে বলতে হবে। পরপর বলতে যাও, মিডিয়াল থেকে ল্যাটারালি। ভালো বলছিস, ভালো হয়েছে। তারপরে কি থাকে? একটা বোন থাকে, তাই তো? স্টাইলয়েড প্রসেস, তাই তো? অনেক সময় স্টাইলালজিয়া বলে একটা জিনিস হয়। স্টাইলয়েড প্রসেসের নিচে একটা নার্ভ থাকে। কি নার্ভ? ফেশিয়াল নার্ভ। হ্যাঁ, স্টাইলোমাস্টার ফোরামেনে থাকে, ওখান থেকে বেরোয়। হ্যাঁ, একদম ভিসিনিটি, আরো অনেক উপরে, মানে আরো অনেক মিডিয়ালি আরেকটা নার্ভ থাকে। গ্লসোফ্যারিঞ্জিয়াল, ঠিক রাইট। তো ওইখানে ইরিটেট করে অনেক সময়, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে? কেউ বলে এনলার্জ টনসিলের স্টাইলয়েডের জন্য ইরিটেশনটা হয়, কেউ বলে স্টাইলোহাইড লিগামেন্টের ক্যালসিফিকেশনের জন্য হয়, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এখনো আমাদের এটা প্র্যাকটিসে রয়েছে যে আমরা অনেক সময় স্টাইলয়েড প্রসেস এক্সিশন করি। একটা ক্রনিক পেন পেশেন্টের সবসময় থাকে ওখানে। হ্যাঁ, তো এটাকে স্টাইলালজিয়া বলা হয় বা ইগল সিনড্রোম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওইটা এক্সারসাইজ করতে গেলে আমাদেরকে আগে টনসিলেক্টমি করতে হবে, তাই তো? আর কি? ওই গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ এত ইরিটেট করছে যে 1000 ঘন্টা প্রেগাভ্যালিন, গাবাপেন্টিন কিছু দিয়েও কিছু হচ্ছে না, হ্যাঁ, ভেন্টিলেশনে দিতে হবে এরকম অবস্থা। তখন আমাদেরকে গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরেক্টমি করতে হয়, বুঝতে পেরেছিস? ঠিক আছে। আবার স্লিপ অ্যাপনিয়ার আরো অনেক কন্ডিশন হয় যেখানে তোর সফট প্যালেটটা টোন কমে যায়, বাল্কি সফট প্যালেট, টোনটা কমে যায়, বয়স হয়েছে, হ্যাঁ, প্রচুর। হ্যাঁ, তখন ওই প্যালেটটাকে আমাদের রিকনস্ট্রাক্ট করতে হয় স্পেস বাড়ানোর জন্য। এটাকে আমরা বলি প্যালাটোফ্যারিঙ্গোপ্লাস্টি। ইউভুলা যদি বাদ দিস তাহলে ইউভুলো প্যালাটোফ্যারিঙ্গোপ্লাস্টি,
তখনও তার অ্যাজ এ পার্ট হিসেবে তোকে টনসিলও বাদ দিতে হয়। বুঝতে পেরেছিস? ওকে। আর ক্যান্সার ফ্যান্সার তো আছেই, ম্যালিগনেন্সি যদি থাকে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলো দুটো হচ্ছে ইউনিল্যাটারাল ইন্ডিকেশন অফ ইউনিল্যাটারাল টনসিলেক্টমি। ওকে, টনসিলেক্টমি হচ্ছে বাইল্যাটারাল অপারেশন অলওয়েজ। হ্যাঁ, অলওয়েজ। মানে যদি কোনো রকম আলাদা করে কিছু না হয়, হ্যাঁ, তাহলে টনসিলেক্টমি ইজ অলওয়েজ আ বাইল্যাটারাল প্রসেস। কারণ দুদিকেই টনসিল থাকবে, যদি একটাকে বাদ দিস আরেকটা এমনি রিঅ্যাক্টিভলি আরো বড় হয়ে যাবে, তাই তো? দিস দ্য টেক হোম মেসেজ। হ্যাঁ, একই রকম ভাবে যার টনসিল এনলার্জড আছে, অলওয়েজ লুক ফর অ্যাডিনয়েড। বুঝতে পেরেছিস? মোস্ট অফ দ্য কেসেসে অ্যাডিনয়েড এনলার্জ পাবে, বিকজ দিস ইজ দ্য সেম থিং while they are string, তাই তো? তখন থেকে অ্যাডিনয়েডকেও ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্য অ্যাডিনয়েড অ্যাজ ওয়েল, তাই তো? এর কন্ট্রাইন্ডিকেশন কি আছে ফর টনসিলেক্টমি? ফার্স্ট অফ অল কিছু কন্ট্রাইন্ডিকেশনস আছে যেগুলো সব সার্জারির জন্য কন্ট্রাইন্ডিকেশন। প্রথমটাই বললো অ্যাকিউট। কোনো কনজেনিটাল ব্লিডিং ডায়াথিসিস যদি থাকে, সেগুলো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। যদিও অ্যাবসলিউট নয়, মানে এখনকার যুগে সবই আলাদা করে পাওয়া যায়। হ্যাঁ, ক্রায়োপ্রেসিপিটেট পাওয়া যায়, ফ্যাক্টরি পাওয়া যায়, সবই পাওয়া যায়। ইউ ক্যান ডু উইথ দ্যাট, বাট মোস্টলি যদি সেরকম কিছু ব্লিডিং ডায়াথিসিস থাকে, তাহলে যেটা কারেক্টেবল নয় ইন জেনারেল, সেটাতে তুই করবি না, তাই তো? বিকজ টনসিল ইজ নোন ফর ব্লিডিং, টনসিলেক্টমি অপারেশন। আর টনসিলেক্টমি ব্লিডিং এতবার করে কেন আমরা বলি? বাকি জায়গায় সব অপারেশনই তো কমপ্লিকেশন আছে ব্লিডিং, টনসিলেক্টমি ব্লিডিং কে কেন আমরা এত ইম্পর্টেন্স দিই? অ্যাসপিরেট করে যেতে পারে, তাই তো? মুখের ভেতর ব্লিডিং তুই ইজিলি কন্ট্রোল করতে পারবি না, আবার তোকে আন্ডার অ্যানেস্থেসিয়ায় যেতে হবে, অত সহজ নয় কন্ট্রোল করা। এবং এত ব্লিডিং যে অ্যাসপিরেট করে গেল, তাই তো? তাহলে তো খেলা খতম, আর কিছু করতে পারবি না। ওকে, ওই জন্য টনসিলেক্টমি ব্লিডিং কে আমরা এত ইম্পর্টেন্স দিই। প্লাস কি মুখের ভেতর কি ড্রেসিং ট্রেসিং কিছু করা যাবে? তুই চেপে চুপে একদম বন্ধ করে দিবি, হাত দিয়ে ব্লিডিং হচ্ছে, তুই চেপে নিয়ে পায়ে হসপিটালে চলে গেলি, তাই না? তো তাহলে তোকে কিছু প্রিকশনস মানতে হবে, ব্লিডিং হলে কি করতে হবে না করতে হবে বলবো সব। হ্যাঁ, তো মোদ্দা কথা টনসিলেক্টমি ব্লিডিং কে এই জন্য এত ইম্পর্টেন্স দেওয়া হয়। সেখানে ব্লিডিং ডায়াথিসিস ইজ এ মাস্ট। একটা এক্সামিনেশন যদি প্রি আপ করতে হয় যে টনসিলেক্টমি ব্লিডিং এর চান্সেস কতটা জানার জন্য, বা করতেই হবে প্রি আপ ইনভেস্টিগেশন, দ্যাট ইজ ইওর কোয়াগুলেশন প্রোফাইল। বুঝতে পেরেছিস? কি কি টেস্ট করে? আগে বিটি, সবকিছু ইম্পর্টেন্স আছে তো। ব্লিডিং টাইমের ইম্পর্টেন্সটা কি? ব্লিডিং টাইম কি, ক্লটিং টাইম কি, ফিজিওলজি কোশ্চেন হয়ে যাচ্ছে, তাই তো? ব্লিডিং টাইম কি করে করে রে? করেছিস কোনোদিন নিজের হাতে? করেছিস? হ্যাঁ, কি করে? আর ক্লটিং টাইম ভেঙে ভেঙে করেছিস? সত্যি? আমার তো বিশ্বাস হয় না। ক্যাপিলারি টিউব দিয়ে? ঠিক আছে, তাই তো? প্লেটলেট কাউন্ট। ঠিক আছে, প্লেটলেট ফাংশন, বিটি বেসিক্যালি প্লেটলেট ফাংশন ঠিক আছে কিনা, আর সিটিতে বেসিক্যালি কোয়াগুলেশন আদার যে ফ্যাক্টরস রয়েছে সেটা আছে কিনা ঠিকঠাক। ঠিক আছে, একই রকম ভাবে পিটি এপিটিটি সব দেখবি, আয়নার ফাইনার। হ্যাঁ, যদি কোনো পাস কিছু গন্ডগোল, তাহলে সেটাকে আবার টেস্ট করতে হবে, তোর বাকি ফ্যাক্টরগুলো ঠিক আছে কিনা। ওকে, দ্যাটস ইট। হ্যাঁ, হিস্ট্রি নিতে হবে, এরকম কোনো হিমার্থ্রোসিসের হিস্ট্রি আছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা ভালো করে, তাই তো? তার নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিক আছে কিনা, তাই তো? যার নিউট্রিশনাল স্ট্যাটাসই খারাপ, তাকে তুই অবশ্যই প্রায় একদম হঠাৎ করে অপারেশন করে দিবি না, তাই তো? একটা আন্ডার এজ একদম ম্যালনারিশ চাইল্ড, প্রোটিন নেই বডিতে, প্রোটিন নেই তো ক্লটিং ফ্যাক্টর কোথা দিয়ে তৈরি হবে? ঠিক আছে, হলো। আর কি? যদি টনসিলেক্টমির একটা কন্ট্রাইন্ডিকেশন, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হয়, দ্যাট ইজ পোলিও আউটব্রেক। বুঝতে পেরেছিস? যদি একটা সিঙ্গেল কেস পাস, কত কিলোমিটারের মধ্যে আমার মনে নেই, কমিউনিটি মেডিসিনে পড়ে নিবি, তাহলে সেখানে তুই টনসিলেক্টমি করবি না। ওই এন্ডেমিক পোলিও। বুঝতে পেরেছিস তো? ওকে, আর কি? হাইলি আনকন্ট্রোল ডায়াবেটিক, তাই তো? অ্যানাস্থেটিক ফিটনেস প্রোফাইল করতে হবে, অ্যানাস্থেটিক ফিটনেসের জন্য এগুলো দরকার। হ্যাঁ, এক্সারসাইজ করতে হবে,
আর কি করতে হবে? High, ইউরিয়া ক্রিয়েটিন হ্যাঁ। করতে হবে, সিবিসি করতে হবে। প্রচন্ড বাজে হাইপারটেনসিভ পেশেন্ট, এগুলো ব্লিডিং হবে বেশি। তারপরে তুই জেনারেল সমস্ত কিছু দেখবি, হ্যাঁ, হার্ট ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ, ইসিজি করতে হবে, হ্যাঁ। তাহলে তোর এগুলো হচ্ছে প্রি অফ ইনভেস্টিগেশনের মধ্যে আসে। ইকো করতে হবে। প্রি অফ ইনভেস্টিগেশনের মধ্যে কি কি আসে তাহলে সেগুলো বলে ফেল। বলেই ফেললাম সবগুলো মোটামুটি। এলএফটি, এলএফটিটা কি জিনিস? আরে পুরোটা খুলে বল, ওরকম হয় নাকি? কোন টেস্ট কি পুরো লিভারের ফাংশন বলতে পারে নাকি? ওকে, ওই জন্য এই কথাগুলো ইউজ না করাই ভালো। সিবিসি, ডু নট ইউজ দিস থিং। নাথিং ইজ কমপ্লিট ব্লাড কাউন্ট। খুলে ভেঙে বলতে হবে। হিমোগ্লোবিন, ডিসি, ডিএসআর, ওরকম কিডনি ফাংশন টেস্ট সেরকম ভাবে বলতে হবে, তাই না? ইউরিয়া ক্রিয়েটিন নরমাল মানে কি কিডনি ঠিক আছে নাকি? অ্যাবসলিউটলি বলা যায় নাকি? তো টেস্টের তো সীমা পরিসীমা নেই। উই উইল জাস্ট স্ক্রিন ইট। লস কিছু আছে কিনা, ডিকম্পেনসেশন স্টেটে রয়েছে কিনা সেটা আমরা দেখব। সেরকম এলএফটি তে দেখব বিলিরুবিন বেড়ে আছে কিনা, ঠিক আছে? অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও ঠিক আছে কিনা, এসজিপিটি ও জিওটি ঠিক আছে কিনা, দ্যাটস ইট। কি দরকার? এলএফটি কি দরকার? এলডিএল তো লিপিড প্রোফাইলে দেখে, আমি লাস্ট যা জানতাম। এলএফটি মানে জন্ডিস আছে মনে কর। জন্ডিস থাকলে লোক মদ খায় প্রচন্ড, টনসিলেক্টমি করতে যাচ্ছে, মদ খেয়েছে, জন্ডিস হয়ে আছে, কি হবে? জন্ডিস তো এতবার করে পড়ানো হয়েছে বোধহয় প্যাথোলজিতে, জানি না, অনেক বছর আগে পড়েছি, তাই তো। কি হবে জন্ডিস থাকলে? কি হবে? তার লিভারের কাজ কি রে ভাই? What are the function of liver? লিভারটা বিশাল কেন ফাংশন রে, ইম্পর্টেন্ট? মানুষ তো বেঁচে আছে লিভার আর কিডনির জন্য। তাহলে বল, মেটাবলিক ফাংশন আর ডিটক্সিকেটিং ফাংশন। হ্যাঁ, সমস্ত বেশিরভাগ কোয়াগুলেশন প্রোফাইল গুলো তখন থেকে তৈরি হয়। কি কি ফ্যাক্টর? সব এই তো বলে ফেলছিস। 2, 7, 5 তৈরি হয় মনে হয়। কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরি হয়, তুই যত ড্রাগ দিবি তার মেটাবলিজম ওখানে হবে, তাই তো। তো জন্ডিস বেশি থাকলে কি সমস্যা হবে অপারেশন করলে? জন্ডিস থাকলে বিলিরুবিন উন্ড হিলিং কে কি করে? বিলিরুবিন ডিপোজিট যদি হয় তোর উন্ডে, ডিলে করবে, তাই তো। একই রকম ভাবে কিডনি ফাংশন, তুই যে ড্রাগ গুলো দিবি, ওষুধগুলো দিবি, সেগুলো তো এক্সক্রিশন হতে হবে, মেটাবলিজম হতে হবে, তাই না? এত ব্লিডিং করলি যে তোর হিমোগ্লোবিন কমে গেল, তোর তো বডিতে এরিথ্রোপয়েটিন থাকতে হবে সেটার জন্য অ্যাডিকুয়েট, তাই তো। তো প্রত্যেকটা অর্গান তুই অ্যাজ এ হোল একটা পেশেন্টকে ট্রিট করছিস, কিন্তু নট ট্রিটিং অনলি দ্য টনসিল। ওকে, সব ঠিক থাকলে করে। তাহলে করতে বসলি তুই অপারেশন, সেরোলজি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। সেরোলজি করতে হবে। কেন করতে হবে? কি হবে এইচআইভি পজিটিভ হলে? হলো আর এইচআইভি পজিটিভ হলে অপারেশন করা যাবে না? কি প্রিকশন, কি প্রিকশন নিবি? একটা পেশেন্ট এসে এমার্জেন্সিতে, ধর কথার কথা, হ্যাঁ, নাক দিয়ে প্রচন্ড ব্লিডিং হচ্ছে, কিন্তু তোর সেরোলজি স্ট্যাটাস জানিস না, জানিস কি তখন? তাহলে তুই কি তখনই ব্লিডিংটা বন্ধ করবি যখন তুই প্রিকশনটা সবকিছু করবি? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভ্যালিড কোয়েশ্চেন। হ্যাঁ, কি প্রিকশন নিতে হয়, কোন স্টেজে কি প্রিকশন নিতে হয়, আর কোথায় প্রোফাইল্যাক্সিস লাগবে পোস্ট এক্সপোজার, তাই তো। ইমার্জেন্সি কন্ডিশনে ইন অল দ্য পেশেন্টস তোকে প্রিকশন নিতে হবে। At least you have to wear adequate gloves and goggles. ডবল ওকে, গ্লাভস। ওকে। তারপরেই তুই কি করবি, সেই পেশেন্টের তুই এইচআইভি এর জন্য পাঠাবি। এইচআইভি ইজ আ ভাইরাস অনলি। এইচআইভি মানে কি সব শেষ নাকি জীবনে? তা তো নয়। এখন তো ম্যানেজ করা যায়, ঠিক আছে, এর অনেকগুলো স্টেজেস রয়েছে। তুই কোন স্টেজে গিয়ে অপারেশনটা করবি না
মানে পেশেন্টের পার্সপেক্টিভে বলছি। তুই এইচআইভির জন্য অপারেশন করবি না তা নয়, সব কথা বলা যাবে না, মানবাধিকার কমিশন চলে আসবে, ঠিক আছে? এইচআইভি এটা রেগুলার অপারেশন হয়। ভাইরাল লোড দেখবি তুই, তাহলে তো পুনেতে পাঠাতে হবে, অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? CD4 কাউন্ট দেখবি, CD4 CD8 কাউন্ট, হ্যাঁ। আর সে কোন স্টেজ অফ ডিজিজে রয়েছে, সে অ্যাডভান্স স্টেজে রয়েছে কিনা, এড স্টেজে চলে গেছে কিনা, তাহলে তার উন্ড হিলিং, তার ইমিউনিটি ওভারঅল কম। ইমিউনিটি কম হলে ইনফ্লামেশন কম হবে, ইনফ্লামেশন ইজ এ পার্ট অফ হিলিং, তাই তো? ইনিশিয়াল স্টেজ অফ হিলিং ইজ ইনফ্লামেশন, ঠিক আছে? দ্যাটস ইট। সেরকম ভাবে তুই হেপাটাইটিস বি করবি, কোনটাতে বেশি এর ইনফেকশন, কোনটা বেশি ইনফেকশিয়াস, ট্রান্সমিশন রেট কোনটার বেশি, হেপাটাইটিস বি না এইচআইভি? ভেরি ভেরি হাই, 30 to 40% যদি ডাইরেক্ট ব্লাড টু ব্লাড ট্রান্সমিশন হয়, সেখানে এইচআইভি 0.03%। Unless and until you invite HIV in your body, you will not get it, but you can get hepatitis B. Okay? Hepatitis B তোমার ইমিউনাইজেশন হয়েছে সবার? Everybody must get vaccinated. Okay? যাই হোক, হ্যাঁ, একই রকম ভাবে HCV, তাই তো? সেটাও আগেকার যুগে VDRL করা হতো, হ্যাঁ, এখন খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ ইটস এ ট্রিটেবল ডিজিজ, তাই তো? এই VDRL কিসের জন্য করে না? সিফিলিস। কত রকমের সিফিলিস হয় জানিস? সিফিলিসের কি ইম্পর্টেন্স আছে ইএনটি তে? হ্যাঁ, গামা, গামা তো ইটস এ ম্যানিফেস্টেশন ক্লিনিক্যাল। ডেফনেস হয়, হ্যাঁ হয়, কনজেনিটাল ডেফনেস। আর নোজে কি আছে? হ্যাঁ 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 হয়, ঠিক আছে, এসব হয়। অনেক হয়ে গেল আজকে নাকি? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেল। তাহলে পরের দিন টনসিলেক্টমি দেখাবো আমরা, হ্যাঁ, ট্রাই টু শো ইউ, রাইট? অডিও বেশি হয়।